প্লাস্টিক সার্জারি হচ্ছে এমন একটা স্পেশালাইজড ব্রাঞ্চ অফ সার্জারি যেখানে ফোকাস করা হয় রিকনস্ট্রাকশন অফ দ্য হিউম্যান বডি। এই প্লাস্টিক সার্জারি নিয়ে কিন্তু আমাদের মধ্যে কম বেশি অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে যে প্লাস্টিক সার্জারি মানেই হচ্ছে আমাদের ফেস বা বডির অ্যাসিডিক ট্রিটমেন্ট সম্পন্ন করা হয়ে থাকে, কিন্তু এটি কিন্তু বার্ন রোগীদের বার্ন ট্রিটমেন্ট করা হয়ে থাকে। জন্মগত যাদের ত্রুটি থাকে সেটির পুনর্গঠন করা সম্ভব হয় এবং দুর্ঘটনাজনিত কারণে যাদের অঙ্গ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটির পুনর্গঠন কিন্তু সম্ভব হয়। সেই সাথে ব্রেস্টের যে রিকনস্ট্রাকশন এবং সেই সাথে হেয়ার ট্রিটমেন্টের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কিছু সার্জারি কিন্তু এই প্লাস্টিক সার্জারির মাধ্যমে করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিক সিগনেচার ক্লিনিক সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্লাস্টিক সার্জারি চিকিৎসার অতীত আদি ইতিহাস যেগুলো রয়েছে এবং বর্তমানের যে আধুনিক চিকিৎসা সেগুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে এই আরোগ্য নিকেতন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তিনজন স্বনামধন্য প্লাস্টিক সার্জন, যাদের কাছ থেকে আমরা জানবো এই প্লাস্টিক সার্জারির বিভিন্ন অভিজ্ঞতা, তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা প্লাস্টিক সার্জারি সেই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে থাকবে। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথিদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম, সাবেক পরিচালক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রায়হানা আওয়াল সুমি, সাবেক পরিচালক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন অধ্যাপক ডক্টর সাজ্জাদ খন্দকার, প্রাক্তন বিভাগীয় প্রধান, প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ। সুপ্রিয় দর্শক, আমাদের এই তিনজন অতিথি কিন্তু বর্তমানে মেডিক সিগনেচার ক্লিনিক ইউনাইটেড কেয়ারএস প্লাস্টিক সার্জারি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট হিসেবে বর্তমানে কাজ করছেন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমেই ডক্টর কালাম স্যার, আপনার কাছে একটু জানবো যে আপনারা তিনজনেই তো দীর্ঘদিন যাবৎ প্লাস্টিক সার্জারির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ওতপ্রোতভাবে জড়িত এই প্লাস্টিক সার্জারির সঙ্গে। স্যারের কাছে একটু আমি জানবো যে এই যে প্লাস্টিক সার্জারির বর্তমানে যে প্র্যাকটিসটা চলছে, এই প্র্যাকটিসটা কিন্তু আমরা যদি লিবারেশনের আগে যদি আমরা চিন্তা করি তখন কিন্তু প্লাস্টিক সার্জারির কোনো প্র্যাকটিস ছিল না। তখন কিন্তু দেশের বাইরে থেকে প্লাস্টিক সার্জনরা এসে যেগুলো ইমার্জেন্সি ট্রিটমেন্ট ছিল সেগুলো ট্রিটমেন্ট তারা সম্পন্ন করতেন। আপনার কাছে একটু জানবো যে সেই যে আদি ইতিহাসটা থেকে যদি আমরা বলি যে তখন যে প্র্যাকটিসটা ছিল এবং এখন বাংলাদেশের প্রেক্ষাপটে সেই প্লাস্টিক সার্জারির প্রেক্ষাপটটা আসলে কি? আমাদের দেশে প্লাস্টিক সার্জারি অ্যাকচুয়ালি স্বাধীনতা পরবর্তী বা স্বাধীনতার পূর্ববর্তী সময় কখনোই ছিল না আমাদের এখানে। প্লাস্টিক সার্জারি শুরু হয় যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে আসা প্লাস্টিক সার্জনদেরকে নিয়ে। সুতরাং আমাদের দেশের প্লাস্টিক সার্জনরা এই দেশের প্লাস্টিক সার্জারি শুরু করে 1989-এ প্রথম শুধুমাত্র একজন বাঙালি প্লাস্টিক সার্জন বিদেশ থেকে এসে শুরু করে। তারপরে ওনার সাথে যুক্ত হন আরও 3-4 জন। এই 3-4 জনে প্রায় আপনার 2001 সাল পর্যন্ত এই 3-4 জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপরে তখন আমাদের কোনো প্লাস্টিক সার্জারিতে কোর্স ছিল না, প্লাস্টিক সার্জারিতে কোনো ইউনিট ছিল না এবং প্লাস্টিক সার্জারি সরকারি বা বেসরকারি কোনো পর্যায়ে প্র্যাকটিস হতো না। বাট এই প্লাস্টিক সার্জারি একটা বিশাল বিস্তৃত সাবজেক্ট, যেটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত যত ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে সব কিছু পুনর্গঠনের জন্যই কিন্তু কাজে ব্যবহৃত হয়। এবং প্লাস্টিক সার্জারি এমন একটা সাবজেক্ট যেটাকে বলা হয় হেল্পিং স্পেশালিটি ফর আদার স্পেশালিটিস, মানে অন্য অন্য স্পেশালিটি গিয়ে যেখানে যায় শেষ করে প্লাস্টিক সার্জারি সেখান থেকে শুরু করে। তো সেই জন্য এই সাবজেক্টটা আমাদের দেশে অনেক দিনে অবহেলিত ছিল বা অজ্ঞাত ছিল আমাদের কাছে। যেমনটা বলছিলাম যে মানুষের কিন্তু কিছুটা মিসকনসেপশন রয়েছে এই প্লাস্টিক সার্জারি নিয়ে। হ্যাঁ, মানুষের কাছে যেমন মিসকনসেপশন প্রথম আছে যে প্লাস্টিক সার্জারি মানে কিছু প্লাস্টিক দিয়ে প্রতিস্থাপন করা। আসলে এমন কিছু না, কিন্তু মানুষের শরীরে যে টিস্যু আছে এই টিস্যু ট্রান্সফারটা হলো মেইন কাজ প্লাস্টিক সার্জারির। সেটা বিভিন্ন রিমডেলিং, বিভিন্ন রিকনস্ট্রাকশন, বিভিন্ন রিজুভিনেশনস বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ব্যবহৃত হয় মানুষের প্রয়োজন অনুযায়ী। তো সেই জন্য হচ্ছে যে আপনার এই প্লাস্টিক সার্জারি পরবর্তীতে ধরতে পারেন বা বলতে পারেন আমরা এই 3 জন যারা আমাদের পূর্বসূরি 2-3 জনকে ফলো করে এই প্লাস্টিক সার্জারি একটা উন্মেষ ঘটানোর চেষ্টা করছি আমরা, এবং এটা সাকসেসফুলি আমরা শেষ করছি
প্রতিষ্ঠার মাধ্যমে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। এবং আজকে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিষয়ক পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে, MS ইন প্লাস্টিক সার্জারি, FCPS ইন প্লাস্টিক সার্জারি, 2টা কোর্সে এখানে চলমান। এবং এ পর্যন্ত আমরা ওখান থেকে রিটায়ারমেন্ট মানে অবসর নেওয়ার আগ পর্যন্ত আমি এবং প্রফেসর রায়হান আউয়াল আমরা প্রায় 100 জনের বেশি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট রেখে এসেছি এবং 180 জনের বেশি প্লাস্টিক সার্জন দেশে তৈরি করার সমর্থ হয়েছে। এবং দেশে প্রায় 14টা মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউশনে প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা করে এসেছি। এবং রিসেন্টলি যেই ঘটনাটা হলো মাইলস্টোন দুর্ঘটনা, এটাও দেখেন সিংহভাগ রোগী কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি চিকিৎসা হয়েছে এবং এখনও চিকিৎসারত আছে। কারণ বার্ন একটা প্রচুর আমাদের একটা ন্যাশনাল প্রবলেমস, কারণ বার্নে বছরে প্রায় 8 লক্ষর বেশি রোগী আমাদের দেশে পড়ে যায় মানুষ। তারপরে আছে ট্রমা, প্রায় 1 কোটির বেশি লোক দেশে ট্রমা আক্রান্ত, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তারপরে দেশের শিল্পায়নের সাথে সাথে শিল্পাঞ্চলের অ্যাক্সিডেন্ট, তারপরে আপনার দেশের ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট, এগুলো আছে একটা। তারপরে ক্যান্সার, দেশে প্রায় 12 লক্ষর বেশি ক্যান্সার রোগী আছে আমাদের, হ্যাঁ, যাদের ক্যান্সার মানে সার্জারির পরে পুনর্গঠন কাজে প্লাস্টিক সার্জনদের প্রয়োজন অপরিহার্য, পার্টিকুলারলি মুখমণ্ডলের ক্যান্সার, তারপরে ওরাল ক্যাভিটির ক্যান্সার, স্কিন ক্যান্সার, বিভিন্ন হাত পায়ের ক্যান্সার, অ্যাবডোমিনাল ওয়ালের ক্যান্সার, এগুলো যখন আমরা সার্জারি করে অনকোসার্জনরা যদি অপারেশন করে এর পুনর্গঠনের জন্য প্লাস্টিক সার্জারি অপরিহার্য এটা। তারপরে আছে আপনার জন্মগত ত্রুটি, প্রায় অনেক বাচ্চা জন্মগ্রহণ করে, বছরে প্রায় 3 লক্ষর বেশি বাচ্চা শুধু তালু কাটা ঠোঁট কাটা নিয়েই জন্মগ্রহণ করে। তো এখনও আমাদের দেশে প্রায় 3 লক্ষর বেশি বাচ্চা আছে এই ধরনের ত্রুটি নিয়ে সার্জারির জন্য অপেক্ষা করছে। এটা একটা বিশাল সমস্যা। জন্মগত হাতের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে যেসব বাচ্চারা, এই জন্মগত ত্রুটিটা সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব প্লাস্টিক সার্জারি প্রসিডিউর দিয়ে। তারপরে আরেকটা বড় স্পেক্টস আছে প্লাস্টিক সার্জারিতে, আপনার যে হ্যান্ড সার্জারি, হাতের যত ধরনের ট্রমা হয়, হাতের যত ধরনের অ্যানোমালিস হয়, এগুলো কিন্তু প্লাস্টিক সার্জারি পদ্ধতির সাহায্যেই আপনার সম্পূর্ণভাবে নিরাময় বা সম্পূর্ণভাবে আপনার নর্মালের কাছাকাছি নিয়ে আসা সম্ভব। তো আরেকটা বড় যেটা আমাদের কাছে আপনার এতদিন আমরা এটাতে আপনার নজর দিতে পারি নাই, কারণ এটা সব দেশেই অ্যাস্থেটিক সার্জারিটা আসছে অনেক পরে। 1945-এ যখন ইউরোপে প্লাস্টিক সার্জারি শুরু হয়, অ্যাস্থেটিক সার্জারি আসছে 1985-এ, প্রায় 40 বছর পরে। এটা বলে যে ইউরোপের শিল্প বিপ্লব যখন সাকসেসফুল হয়েছে, মানুষের হাতে যখন টাকা আসছে, মানুষের যখন স্বাচ্ছন্দ্য সচ্ছলতা বাড়ছে, তখন মানুষ কিন্তু এটার দিকে নজর দিছে। এবং এখন দেখবেন যে ইউরোপ, আমেরিকা বা কানাডাতে প্লাস্টিক সার্জারির 60% কাজেই কিন্তু এই অ্যাস্থেটিক বা বডি কন্ট্রোলিং সার্জারিজ। তো আমাদের দেশেও দিন দিন উন্নতির পথে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। চলে যাচ্ছে ডক্টর রায়হানা আউয়াল আপনার কাছে। বহির্বিশ্বতে আসলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে প্লাস্টিক সার্জারির, সেখানে অনেক উন্নত এবং মানসম্মত ইকুইপমেন্ট ব্যবহার করা হয়ে থাকে এবং নিঃসন্দেহে আমরা বলতে পারি যে বহির্বিশ্বের সঙ্গে আমাদের দেশের ট্রিটমেন্টের একটা বিস্তর একটা তফাৎ কিন্তু রয়েছে। আপনার কাছে একটু জানবো যে বাংলাদেশে কি এই ধরনের উন্নত মানের যেটা বহির্বিশ্বে যে প্র্যাকটিসটা হচ্ছে, সেই ধরনের ট্রিটমেন্ট, সেই ধরনের ইকুইপমেন্ট দ্বারা আমাদের দেশে এই ধরনের চিকিৎসা করা সম্ভব, এবং এই চিকিৎসা করতে গেলে আসলে কি কি ধরনের স্টেপস আমাদের নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? এখন তো আসলে বিশ্বায়নের যুগ না, গ্লোবাল, এভরিথিং ইজ গ্লোবাল। এবং আমরা যে পড়াশোনা করি, ট্রেনিং করি, সব কিছু কিন্তু বরাবরকার মতো এটা কিন্তু আন্তর্জাতিক মানের, হ্যাঁ। এবং আমাদের যে সমস্ত টেক্সট বুকগুলো ওয়ার্ল্ড ওয়াইড সেম টেক্সট বুক, আমরাও এগুলোই পড়ি। সুতরাং ওটা বলার কোনো অবকাশ নাই যে বহির্বিশ্ব বা উন্নত বিশ্বের সাথে আমাদের সার্জিক্যাল টেকনিক বলেন, জ্ঞান বলেন, এগুলিতে কোনো বেসিক্যালি কোনো পার্থক্য নেই। যেটা বলছিলেন যে ইকুইপমেন্টস, হ্যাঁ, সেখানে হয়তো কিছু আছে, তারপরেও কিন্তু আমরা দ্যাট ইজ কল্ড স্কিল, তাই না? প্লাস্টিক সার্জারিতে স্কিল এবং নলেজ এবং অ্যাটিটিউড, এই তিনটা হচ্ছে মূল জিনিস। সাথে ইকুইপমেন্টের হেল্প, ইকুইপমেন্টের হেল্প তো লাগেই, এবং এটা তো আসলে দিনে দিনে আরও অনেক উন্নত হচ্ছে, সেই হেল্পগুলো আমরা নিব। এবং এখন যে নেই সেটাও কিন্তু আমরা যখন ইনস্টিটিউট তৈরি হয়েছিল তখন কিন্তু আমরা মোটামুটি ওই সময়ে, এই গত জাস্ট 5 বছর আগের কথা, ওই সময়কার সমস্ত স্টেট অফ আর্ট ইকুইপমেন্টস কিন্তু ইনস্টিটিউটে নেওয়া হয়েছে এবং সেখান থেকে সেই সার্ভিসগুলো পাওয়া যাচ্ছে। তো সেই জন্য বলবো যে এখানে এত পার্থক্য করার কিছু নেই।
পার্থক্য করার দরকারও নেই। যেই প্রসিডিওরগুলো আমরা করতে চাই, করতে পারি, সেগুলো আমরা এখনকার যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের হাতে আছে সেগুলি দিয়েও অফার করা সম্ভব। হ্যাঁ, আরেকটু রিফাইনমেন্টে যেতে হলে হ্যাঁ আরও অনেক ধরনের ইকুইপমেন্টের হেল্প নিতে হবে, আমরা নিচ্ছিও সেটা। এটাকে তো আমরা একটা বলতে পারি টিম ওয়ার্ক, যেখানে ইকুইপমেন্ট যেরকম ভালো থাকতে হবে, সেই সাথে আপনি বলছিলেন যে স্কিল পারসন দ্বারাও সেই সার্জারিটা সম্পন্ন হতে হবে। আপনার কাছে আরও বিস্তারিত জানবো, চলে যাচ্ছে ডক্টর সাজ্জাদ স্যার আপনার কাছে। আপনি তো দীর্ঘদিন যাবত এই প্লাস্টিক সার্জারি এই পেশার সঙ্গে জড়িত, এবং আপনি প্লাস্টিক সার্জারি অ্যাস্থেটিক ডিপার্টমেন্টের হেড ছিলেন, এবং সেই সাথে সোসাইটি অফ অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জনস অফ বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাইবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই অ্যাস্থেটিকের যে বর্তমান অবস্থা, সেটি আসলে কোন অবস্থায় রয়েছে, এবং সেই সাথে শুধুমাত্র প্লাস্টিক সার্জারি নয়, সেই সাথে অ্যাস্থেটিক ট্রিটমেন্টের বর্তমান প্রেক্ষাপট আসলে কোন জায়গায় রয়েছে? ইতিমধ্যে বাবরসা কালাম ভাই উনি বলেছেন যে আমাদের দেশের প্লাস্টিক সার্জারি কখন শুরু হয়েছিল, এবং তারপরে একটা লং সময় গেছে আমরা অ্যাস্থেটিক সার্জারির কোনো কাজ করতে পারিনি। তার কারণ আছে, তখন এই যে বিভিন্ন প্লাস্টিক সার্জারি যে সমস্ত রুগী ছিল, যেমন বার্ন, ট্রমা, অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, এর চাপ এত বেশি ছিল, ম্যান পাওয়ার এত কম ছিল যে আমরা অ্যাস্থেটিকের দিকে ওরিয়েন্টেশন হতে পারিনি। এখন আমাদের প্লাস্টিক সার্জন যখন আমরা শুরু করি, তখন আমার মনে হয় যে 5-7 জন প্লাস্টিক সার্জন নিয়ে শুরু করেছিলাম। এখন আমরা প্রায় 150-200-200-200-র কাছাকাছি প্লাস্টিক সার্জন। তো সুতরাং এখন সময় এসেছে অ্যাস্থেটিক সার্জারির দিকে টার্ন করার জন্য। এখন অ্যাস্থেটিক সার্জারি মানে কি? অ্যাস্থেটিক সার্জারি মানে হচ্ছে কিছু সার্জারি যেটা করলে মানুষের চেহারা সুন্দর হয়, একটা এক্সট্রিমটা ভালো হয়ে আসে, এটাকে বলা হয় অ্যাস্থেটিক সার্জারি। তো নিজেকে সুন্দর কে না চায়, তাই না? সৌন্দর্য হচ্ছে মানুষের একটা গণতান্ত্রিক অধিকার, সবাই সুন্দর হতে চায়, কিন্তু কিছু ব্যারিয়ার থাকে, যেমন আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন যা, আমাদের সোশ্যাল কালচার যা, এরপরও মানুষের এই সৌন্দর্য প্রিয়তা মানুষের কোনো অংশে কম নাই। এখন ধীরে ধীরে মানুষ এগিয়ে আসছে, চাহিদার মধ্যে আসছে প্লাস্টিক সার্জারি এবং তার অ্যাস্থেটিক সার্জারিটা বিশেষ করে। তো এই অ্যাস্থেটিক সার্জারির চাহিদা আমাদের দেশে ধীরে ধীরে বাড়তেছে, এবং এই অ্যাস্থেটিক সার্জারি করার জন্য মাথার চুল থেকে পা পর্যন্ত সব কিছু করা যায়। যেমন ধরেন মাথায় চুল প্রতিস্থাপন করা, তারপরে একটু নিচে নামে আসলে আপনার মুখে চামড়া টান করা, বয়সের ছাপকে দূর করা, নাকে রাইনোপ্লাস্টি করা, কানের অটোপ্লাস্টি করা, ঠোঁট মোটা করা, ঠোঁট পাতলা করা, ডাবল চিন যেটা থাকে সেটা, নেক লিফট, তারপরে মেয়াদ ভরির জন্য পেটের জন্য বিভিন্ন অ্যাস্থেটিক সার্জারি, এবং অ্যাস্থেটিক সার্জারির পরিধির কোনো শেষ নেই। তো অ্যাস্থেটিক সার্জারির মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা হতে হবে বাস্তবসম্মত, এবং এটা স্কিল পারসন দ্বারা করলে এর রেজাল্ট ভালো। যদি বলেন যে অ্যাস্থেটিক সার্জারির খরচ অনেক বেশি, এটা হতে পারে, বাইরে এদের খরচ অনেক বেশি। আমাদের দেশে যে অ্যাস্থেটিক সার্জারিতে আমরা যে খরচটা এখানে হয়, এখানে কিন্তু অনেক কম এবং সহনীয়। এই অ্যাস্থেটিক সার্জারির ব্যাপার মানে খরচটা সহনীয় আমাদের দেশে। এখন কালাম স্যারের কাছে চলে যেতে চাচ্ছি যে আপনারা তিনজনেই তো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আপনারা কাজ করেছেন। এখন বর্তমানে আপনারা তিনজনেই ইউনাইটেড কেয়ারএসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এখন কাজ করছেন। প্রতিটা হসপিটালে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের প্লাস্টিক সার্জারি সেন্টার রয়েছে। ইউনাইটেড কেয়ারএস প্লাস্টিক সার্জারি সেন্টারটি কেন আসলে অন্যান্য প্লাস্টিক সার্জারি সেন্টারের থেকে একটু আলাদা, এবং কেন রোগীর আসলে এখানে এসে ট্রিটমেন্ট নেবে? এটা একটা আমাদের একটা নতুন কনসেপ্ট বা আমাদের মানে একটা প্রত্যাশা, যে আমরা যেটা প্রফেসর রায়হানা আউয়াল, তারপর প্রফেসর সাজ্জাদ কিছুক্ষণ আগে বলে গেলেন, যে অ্যাকচুয়ালি রিকনস্ট্রাকটিভ সার্জারিটা অ্যাকচুয়ালি প্লাস্টিক সার্জারিকে ফাদার অফ প্লাস্টিক সার্জারি বলা হয়। বিকজ একজন প্লাস্টিক সার্জন যখন রিকনস্ট্রাকটিভ সার্জারিতে স্কিল ডেভেলপ করবেন, তার অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপটিটিউড ডেভেলপ করবেন, তারপরেই সে আস্তে আস্তে অ্যাস্থেটিক সার্জারির দিকে যেতে পারে। মানে হোয়েন হি বিকাম একজন যখন খুবই এক্সপার্ট সার্জন হয়ে যায়। তো সেই জন্য দেখবেন পৃথিবীর সব দেশেই অ্যাস্থেটিক সার্জারি সাধারণত প্লাস্টিক সার্জনরা যখন এজেড হয়, এক্সপিরিয়েন্সড হয়, এক্সপার্টিসটা তার যখন ম্যাচিউর হয় তখন করে। তো কারণ হচ্ছে যে রিকনস্ট্রাকটিভ সার্জারি ইজ রিকোয়ারমেন্টস। আপনার একটা ক্যান্সার সার্জারি হয়েছে, এখন আপনার একটা পুনর্গঠন দরকার, দিস ইজ রিকোয়ারমেন্টস। আর অ্যাস্থেটিক সার্জারি ইজ এ উইশ অফ দ্য পেশেন্টের ইচ্ছা, আমি এরকম হবো। হ্যাঁ,
তো সেই ইচ্ছাটাকেই আপনার বাস্তবে প্রতিফলন ঘটায় প্লাস্টিক সার্জনরা। সেই জন্য প্লাস্টিক সার্জন থেকে বলা হয় স্কাল্পচার অফ দ্য হিউম্যান বডিজ। হ্যাঁ, যেমন একজন আর্কিটেক্ট যেন একটা বিল্ডিং আর্কিটেক্ট স্কাল্পচার করে, তেমনি প্লাস্টিক সার্জন এটা করে। তো আমাদের তিনজনেরই প্রায় 25 থেকে 30 বছর প্লাস্টিক সার্জারির অভিজ্ঞতা। আমরা তিনজনেই একটা গভর্নমেন্ট সেক্টরে একদম পরিপূর্ণভাবে রিটায়ারমেন্ট পর্যন্ত কাজ করে আমরা গভর্নমেন্ট সেক্টর থেকে রিটায়ারমেন্টে আসছি। তো সুতরাং আমাদের হলো যে আমাদের স্টুডেন্টরা বা আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু অ্যাস্থেটিক সার্জারির যে স্পেক্টটা সেটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে নাই। তো আমরা চাচ্ছি যে এটা যেহেতু আমরা এখন আর গভর্নমেন্ট সেক্টরে নাই, প্রাইভেট সেক্টরে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করা যেখানে আমরা জুনিয়র সার্জনদেরকে ট্রেন করতে পারবো বোথ ইন রিকনস্ট্রাকটিভ সার্জারি অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাস্থেটিক সার্জারি। সো দ্যাট এই কনসেপ্টটাকে সামনে রেখেই কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছি বা এই সেন্টারটার সাথে আমরা অ্যাটাচমেন্ট আসছি আর কি। হ্যাঁ, তো আমাদের প্রত্যাশা হলো শুধু এখানে যে আমরা নিজেরাই কাজ করব তা না, আমাদের একটা প্লাস্টিক সার্জারি একাডেমিয়া আছে যে মাসে আমরা একটা করে সেশন করব ফর দ্য জুনিয়র সার্জনস, সো দ্যাট তারা যাতে অ্যাস্থেটিক সার্জারির প্রপার প্রসিডিওরগুলো ইথিক্যাল ওয়েতে ঠিক মতো ভালোভাবে করতে পারে, উইথ গুড এক্সপার্টিস, উইথ গুড অ্যাটিটিউডস অ্যান্ড উইথ গুড ইন্টেনশনস অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য বেনিফিট অফ দ্য পেশেন্টস। আগে আমরা কথা বলছিলাম যে ইউনাইটেড কেয়ারসে তো এখন তিনজনই আপনার প্রতিষ্ঠাতার সদস্য হিসেবে কাজ করছেন, এবং যেমনটি কালাম স্যার বলছিলেন যে শুধুমাত্র ট্রিটমেন্ট নয়, এখানে জুনিয়র কনসালটেন্ট যারা রয়েছেন, জুনিয়র ডক্টর যারা রয়েছেন, তারাও এখানে প্রশিক্ষণ নিতে পারবেন, কাজ করতে পারবেন। আমি ডক্টর সুমি ম্যাম আপনার কাছে একটু জানতে চাই, ইউনাইটেড কেয়ারসে আমি যতটুকু জানি যে ব্রেস্ট কেয়ার সেন্টার রয়েছে, একটু যদি আমাদেরকে বলতেন যে এই ব্রেস্ট কেয়ার সেন্টারে কী ধরনের ট্রিটমেন্ট আসলে আপনারা করে থাকেন এবং সেখানে আসলে রোগীরা কি ধরনের সুবিধা পাবে। আচ্ছা, যেরকম কালাম স্যার বলছিলেন যে আমাদের প্লাস্টিক সার্জারিতে কতগুলো সাব ডিভিশন আছে, আমরা মূলত 8টা ভাগে আমরা ভাগ করে ফেলি। তার ভেতরে বার্নস আছে, এইস্থেটিক্স আছে, হ্যান্ড সার্জারি আছে, কনজেনিটালস আছে। ওরকম ব্রেস্ট সার্জারিও কিন্তু আমাদের একটা সাব ডিভিশনে পড়ে। তো সেই হিসেবে ব্রেস্টের কাজগুলো কিন্তু অনেক বড় স্পেকট্রামকে কাভার করে। তার ভেতরে একটা খুব ইম্পর্টেন্ট পাবলিক হেলথ ইস্যু, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের জন্য আমাদের স্ক্রিনিং লাগে। আচ্ছা, স্ক্রিনিংয়ের পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্টে আসতে হয়। স্ক্রিনিং তো আমরা যদি একটা ব্রেস্ট কেয়ার সেন্টারের কথা চিন্তা করি, তাহলে এই স্ক্রিনিংটা কিন্তু এরকম একটা সেন্টারের একটা বড় কাজ। এবং স্ক্রিন ডিটেক্টেড কিছু ম্যালিগনেন্সি থাকবে, স্ক্রিন ডিটেক্টেড আরও অনেক ধরনের ব্রেস্ট ডিজিজ, ব্রেস্ট অ্যানোমালি, ব্রেস্টের ডিফর্মিটি, অনেক কিছু এটার কাভারে চলে আসে। তো যদি ব্রেস্ট ক্যান্সারকে আলাদাভাবে ধরি, তাহলে ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট ইজ এ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেখানে প্লাস্টিক সার্জন হ্যাজ গট এ বিগ রোল। বিকজ এখনকার যুগে যেহেতু ব্রেস্ট কনজারভেশনের দিকে আমরা ধাবিত হচ্ছি, যে লেস ইজ মোর, যত কম করা যায়, কিন্তু যত কমে ট্রিটমেন্টটা করা যায়, সার্জারির স্পেকট্রামটাকেও কমিয়ে আনা হয়েছে। ফলে ব্রেস্ট কনজার্ভ করতে গেলে ওখানে প্লাস্টিক সার্জনের হেল্প নিতেই হবে। দ্যাট ইজ এ কাইন্ড অফ ব্রেস্ট রিকনস্ট্রাকশন। অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি স্ক্রিনিংয়ে খুব আর্লি ব্রেস্ট ক্যান্সার ধরা সম্ভব, এবং অঙ্কোপ্লাস্টিক সার্জারি যে মূল মন্ত্র, সেটা হচ্ছে আর্লি ব্রেস্ট ক্যান্সারকে তুমি অঙ্কোপ্লাস্টিক প্রসিডিওরে যাও টু কনজার্ভ দ্য ব্রেস্ট অ্যান্ড টু মেনটেন দ্য সিমেট্রি অ্যান্ড দ্য শেপ। এখানে একটা প্লাস্টিক সার্জনের বড় ভূমিকা আছে। আর বাকি ব্রেস্টের যে ডিজিজগুলো, বিনাইন ডিজিজ এবং ডিফর্মিটিস লাইক জায়েন্ট হাইপারট্রফি, বড় হয়ে যাওয়া, বা ছোট থাকা, অ্যাট্রফি, অথবা অ্যামেশিয়া, ইভেন কিছু সিনড্রোমস আছে যেগুলোতে ব্রেস্ট ডেভেলপই করে না, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের রিকনস্ট্রাকটিভ সার্জারি একটা বিগ ভ্যালু আছে। কারণ ব্রেস্ট হচ্ছে একজন ফিমেলের একটা বডি ইমেজের একটা অংশ, তাই না? যার অ্যাবসেন্স আছে, যার ছোট অথবা যার বড়, সব কিছুরই নট অনলি এইস্থেটিক ইমপ্লিকেশন, সাথে বডি ইমেজ, সেলফ কনফিডেন্স, অনেক কিছু জড়িয়ে আছে। তো সব কিছু মিলিয়ে যেহেতু এটা বড় একটা স্পেকট্রাম, সেই স্পেকট্রামটাকে কাভার করতে হলে আমাদের একটা ব্রেস্ট কেয়ার সেন্টার দরকার হয়, এবং সেখান থেকে আমরা ডিটেকশনের পরে কার কী ধরনের কেয়ার লাগবে সেই জিনিসটা আমরা বের করতে পারি। আমি ডক্টর সাজ্জাদ স্যার আপনার কাছে জানবো যে ইউনাইটেড কেয়ারস আসলে কি ধরনের রিকনস্ট্রাকটিভ অর্থাৎ জেনিটাল রিকনস্ট্রাকটিভ সংক্রান্ত যে ট্রিটমেন্ট রয়েছে, সেগুলো আসলে কি একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন, এবং সেই সাথে কসমেটিক এবং অ্যাস্থেটিক যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানতে চাই, যেগুলো ইউনাইটেড কেয়ারস প্লাস্টিক সার্জারি সেন্টারে সেই সার্ভিসটুকু দেওয়া হয়। একজন মানুষের অ্যাস্থেটিক সার্জারি, চেহারা সৌন্দর্যকরণ করা,
কার চেহারা কিসের সৌন্দর্য, মুখের চেহারা, হাতের চেহারা, গায়ের রং। এরপরে কি আসে, ব্রেস্টের সৌন্দর্য করা। এটা মানুষ হয়তো ব্রেস্টের বিভিন্ন ধরনের সার্জারি করেন। জেনিটাল অ্যাস্থেটিক সার্জারি, এই জেনিটাল অ্যাস্থেটিক সার্জারিটা হচ্ছে যে যদি কেউ তার ইন্টিমেট পার্টে কোনো একটা হচ্ছে রিকনস্ট্রাকশন, একটা হচ্ছে অ্যাস্থেটিক। আচ্ছা। তো রিকনস্ট্রাকশনটা হচ্ছে যেমন ধরেন জনিদারে যদি কোনো টিউমার হয়, ওই একটা অংশ কেটে ফেলে দিল, সেটা তৈরি করা। ওই জায়গায় যদি জন্মগত কোনো ত্রুটি থাকে, অনেকের দেখা যাবে যে জন্মগতভাবে ভেজানা তৈরি হয়নি, তখন তার রিকনস্ট্রাকশন করা। অথবা কোনো ট্রমার জন্য স্ট্রিকচার হওয়া, এই ধরনের কোনো সমস্যা থাকলে সেটার অপারেশন করা। অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ ভেজানাল রিকনস্ট্রাকশন, আচ্ছা। ভেরি ইম্পর্টেন্ট। ভেরিয়াস টাইপস অফ ফিস্যুলা হয়, এটা সাধারণত গাইনোকোলজিক্যাল অপারেশন বা গাইনোকোলজিক্যাল কমপ্লিকেশনের জন্য হয়, সেগুলো রিকনস্ট্রাকশন। এগুলো একটা বড় বার্ডেন থাকে যায়, সেগুলো আমরা করি এখানে। আরেকটা হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিকের মধ্যে কিছু সমস্যা থাকে, যেমন ধরেন লেবিওপ্লাস্টি, ভালভোপ্লাস্টি, পিভোপ্লাস্টি, ভেজানাল টাইটেনিং, এই সার্জারিগুলো করা হয়। আচ্ছা। তো এগুলার ডিমান্ড আছে, কিন্তু এই যে সার্জারিটা কোথায় হয়, কোথায় গেলে সার্জারিটা পাবে এবং এটাকে এক্সপ্রেস করা, এর মধ্যে একটা গ্যাপ থেকে যায়। এই জায়গাটাতে কিন্তু রোগীরা কিছুটা সংকোচ বোধ করে, কিছুটা Right. কনফিউশন তাদের মধ্যে কাজ করে যে কোন সেন্টারটিতে গেলে আমি একটা যথাযথ ট্রিটমেন্ট পাবো। যেমনটি আপনি এখন বলছিলেন যে ইউনাইটেড কেয়ারের সেন্টারে এই ধরনের ট্রিটমেন্টগুলো আপনারা দিয়ে থাকেন, ভ্যাজানাইল টাইটেনিং এবং রিকনস্ট্রাকশন, এই বিষয়গুলো আপনারা কভার করে থাকেন। এছাড়া আর কি কি ট্রিটমেন্ট আপনারা করে এর থাকেন? মধ্যে একটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট, একটা বড় একটা মানে সার্জারি এখানে। তো হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে বা হেয়ার গ্রাফট, আমরা হেয়ার ট্রান্সপ্লান্টে বলে থাকি যে মাথার যে চুল থাকে পড়ে যায়, টাক হয়ে যায়। এটা মহিলাদের বেলায় ওই যে সিতিটা, সেন্ট্রাল হেয়ার লাইন যেটা, সেটা চওড়া হয়ে যায়, চুল কমে যায়। আর পুরুষদের বেলায় টাক হয়, ফ্রন্টাল এসেসটা একটু যায়, সামনে টাক, ক্রাউনে টাক, এগুলো থাকে। তো ওই মাথারে চুল বিভিন্নভাবে ব্যাক এবং সাইড থেকে চুল নিয়ে এসে এখানে বসানো। তো এইটার যেমন আপনি একটু আগে বলতেছিলেন যে কি উন্নত যন্ত্র হলে আমাদের প্লাস্টিক সার্জারি হবে, এটা এখন আগে ম্যানুয়ালি করা হতো, এখনও ম্যানুয়ালি করা হয়, সেমি রোবোটিক করা হয়, রোবোটিকও করা হয়। তো এখন যে জামানা, ইনস্ট্রুমেন্টের ভালো ভালো জামানা চলে আসছে অনেক, সেটা হচ্ছে রোবোটিক। আপনি দেখবেন প্রায় বলে যে রোবোটিক সার্জারি, এই সার্জারি। তো রোবোটিক সার্জারির যে রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্ট নামে একটা যন্ত্র আছে, যেটা আমাদের দেশে নাই, সেমি রোবোটিক, এবং সেমি রোবোটিকটাও আমাদের দেশে আছে। এবং ম্যানুয়ালটাও রেজাল্ট অত্যন্ত ভালো। ম্যানুয়ালের যে রেজাল্টটা হয় সেটা সেমি রোবোটিকের সাথে কোনো অংশ কম না। এবং আমরা রেগুলারলি অ্যাস্থেটিক সার্জারি হিসাবে চুল প্রতিস্থাপন করছি, এবং এর বর্তমানে যে আমরা চুল প্রতিস্থাপন করি, এটা আন্তর্জাতিক বিশ্বে যে কোনো জায়গায়, যেমন ফ্রান্সে খুব ভালো করে তারা, টার্কিতে খুব ভালো করে তারা, যে টার্কিশ হেয়ার ট্রান্সপ্লান্ট ইত্যাদি ইত্যাদি, তার চাইতে কোনো অংশে আমাদের রেজাল্ট খারাপ। অ্যাস্থেটিক সার্জারি সব কাজেই আমরা ওখানে করছি। এবং বেসিক্যালি কিন্তু এই যে মেডিক্সে যে আমরা কনসালটেন্ট হিসেবে 3 জন আছি, এটা কিন্তু খুব বেশি সময় হয়নি। আমরা কিন্তু স্টিল ইন দ্য প্রসিডিউরস। আমরা এটাকে গড়া কীভাবে আরও এক্সপান্ড করা যায়, এবং এখানে যদি রোগীর পরিমাণ বেড়ে যায় তখন আমরা কি করব, এই প্ল্যানিংগুলোর মধ্যেই এখনো ভবিষ্যতে আছে। আপনাদের আরো অনেক বড় ধরনের জি, কিছু জি, প্ল্যান জি। রয়েছে। জি, আমি কালাম স্যারের এখানে কাছে এখন আরেকটা চলে আসতে জিনিস চাচ্ছি। একটু অ্যাড করতে জি, চাই জি, প্রফেসর অবশ্যই। সাজিদ খন্দকারের সাথে, যে আমাদের দেশে এখন পর্যন্ত প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট প্র্যাকটিসটা কিন্তু সেগমেন্টেড। যে ধরেন আমি একটা জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করছি, শুধু ওইটুকুই রুগী কিন্তু পাচ্ছে, সেখানে রায়হানা ওয়ালের হেল্প নিতে হলে আবার তাকে 1 মাস অপেক্ষা করতে হবে, বা প্রফেসর সাজ্জাদের হেল্প নিতে হলে আরও 2 মাস অপেক্ষা করতে হবে। কিন্তু কেয়ারএসের সেন্টারটার একটা স্পেশালিটি হলো আন্ডার দ্য সেম রুফ, আচ্ছা, মানে পেশেন্ট একই জায়গার মধ্যে 3 জন সিনিয়র কনসালটেন্ট, অর্থাৎ আমরা বলতে পারি যে একই আমব্রেলার নিচে পুরো টিমেই আমরা পাচ্ছি আছে এখানে। অ্যাভেলেবল, এবং সব ধরনের মানে আপনার প্লাস্টিক সার্জারি বিষয়ক যত ধরনের সেবা আছে রোগীর পক্ষে সব কিছু পাওয়া সম্ভব, যেটা অ্যাস্থেটিক হোক আর রিকনস্ট্রাকটিভ হোক। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে তো আমরা বলতে পারি যে আমাদের এই ইউনাইটেড কেয়ারেস প্লাস্টিক সার্জারি সেন্টারটি অন্যান্য সেন্টার থেকে কিছুটা হলেও ভিন্ন, কিছুটা না, সম্পূর্ণই আলাদা, সম্পূর্ণভাবে ভিন্ন। ডক্টর কালাম স্যার, আপনার কাছে এখন একটু জানবো যে আমরা যতটুকু জানি যে ইউনাইটেড কেয়ারেস একটা
ডেলিকেটেড এবং ফোকাসড একটি সেন্টার। এখন এই ক্ষেত্রে বড় পরিসরে বার্ন রোগীদের বার্ন ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট আসলে কিভাবে করা হয়ে থাকে, বা যদি কখনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা? এখানে দেখেন কেয়ারের সেন্টারটা এখন পর্যন্ত যতটুকু আছে এটা মানে খুবই ছোট সেন্টার বলবো আমরা। হ্যাঁ, কারণ বার্ন যখন একটা মানে আপনার ইনসিডেন্ট হয় তখন সাধারণত অনেক রুগী একত্রে আসে। তো সেই ক্ষেত্রে অনেক রুগীকে একত্রে সেবা দেওয়ার মতো কেয়ারএস ইজ নট রেডি অ্যাট দ্য মোমেন্ট। মেবি দ্যাট 1-2 বছর পরে হয়তো কেয়ারএস সেন্টারটা রেডি হতে পারে ওরকম ইয়ে করার জন্য। তো কিন্তু ইউনাইটেড হেলথ কেয়ার সেন্টারে যেটা আছে ওদের ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, এবং সেটা কিন্তু একটা বড় পরিসরে এবং বড় একটা হসপিটাল। হ্যাঁ, এবং অনেক ফ্যাসিলিটিস ওখানে আছে, আইসিইউ ফ্যাসিলিটিস সহ সব কিছুই আছে ওখানে। সুতরাং কেয়ারএস সেন্টারের এই প্রিভিলেজটা আছে যে এখান থেকে রুগী ইজিলি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে শিফট করা যায়, এবং ওইখানেও প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট অলরেডি শুরু হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে ওখানে শুরু হবে। তো সুতরাং উই ক্যান হ্যাভ এ লিঙ্ক আপ ইনস্টিটিউট, যেখানে আমরা আমাদের রুগীদের প্রয়োজন আমরা পার্টিকুলারলি বার্নই অনেক বড় ইনসিডেন্ট হয়, একত্রে অনেক রুগী একত্রে আসে। আমরা তো ধরেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে কাজ করার অভিজ্ঞতা, আমাদের এই ধরনের অনেক রুগী ম্যানেজমেন্ট করার দীর্ঘ অভিজ্ঞতা আছে, বা মানে আমাদের অনেক ধরনের বিকল্প চিন্তা করার মতো ক্ষমতা আছে, সক্ষমতা আছে। তো সেই ক্ষেত্রে ধরেন এটা কোনো সমস্যা হবে না যে এখান থেকে রুগী আমরা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে শিফট করে ওখানেও আমরা সেবা দিতে পারি। আচ্ছা, অর্থাৎ বার্ন রোগীদের ক্ষেত্রে যদি বড় পরিসরে কোনো সাপোর্টের দরকার হয় সেক্ষেত্রে ইউনাইটেড কেয়ারেস বা মেডিক্স আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে সেখানে আপনারা রোগীদেরকে রেফার করছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি ডক্টর সুমি ম্যাম আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেমনটি বলছিলেন যে ব্রেস্ট কেয়ার সেন্টার রয়েছে ইউনাইটেড কেয়ারেসে, আমাদের মেয়েদের তো আসলে একটা সংকোচ বোধ থাকে যে যদি কোনো কারণে আমরা একটু ডিসকমফোর্ট ফিল করি ব্রেস্টে, আমরা কিন্তু সহজেই ট্রিটমেন্টগুলো আসলে নিতে চাই না। আপনার কাছে একটু জানবো যে প্রতি মাসে কিভাবে সেই টেস্টগুলো করবে, যেমন ব্রেস্টে বিভিন্ন ধরনের লাম্প থাকে, এবং লাম্প যদি থাকে সেক্ষেত্রে লাম্পের ট্রিটমেন্টটা কীরকম হয়ে থাকে, এবং কতদিন কত সেশনগুলো সম্পন্ন করলে তিনি পুরোপুরিভাবে সুস্থ হতে পারবেন, এবং ইউনাইটেড কেয়ারে সেক্ষেত্রে কতটুকু সাপোর্ট আসলে দিতে পারবে? ব্রেস্টের জন্য আসলে আমরা যেটা বলি, যেটা স্ক্রিনিং, একটা তো স্ক্রিনিং যে স্ক্রিন ডিটেকশন করলো কোনো একটা প্যাথোলজি, এছাড়া যেটা হয় আমরা বলি একটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত, যেটা যখনই একজন ফিমেল 30 বছর ক্রস করছে তখন থেকে সে যেন ওই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা করে। এবং এখন তো আসলে ইন্টারনেটের যুগে সবার অ্যাক্সেস আছে, সবাই একটু শিখে নিতে পারে যে কীভাবে প্রতি মাসে এই কাজটা করতে হয়। আর ডেফিনেটলি যখন কোনো ক্লিনিশিয়ানের কাছে আসে তখন ক্লিনিশিয়ানও ওটা শিখিয়ে দেন, এবং বছরে 30 বছর বয়স পার হওয়ার পরে একটা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, যেটা বাই অ্যান মেডিকেল পার্সোনাল হওয়া দরকার, সেটারও কিন্তু প্রভিশন মোটামুটি পুরো বাংলাদেশ ব্যাপী করা আছে। আচ্ছা, সেই হিসেবে ডিটেকশন ইজি। এখন যেই ব্রেস্ট লাম্পের কথা আপনি বলছেন, যে কোনো মহিলাই এটাতে বুঝেন আমাদের যে আর্থসামাজিক মানে প্রেক্ষাপট, সেটাতে একজন মহিলার জন্য তার চিকিৎসাটা নেয়া বা একজন চিকিৎসকের কাছে আসাটার জন্য অনেকগুলি হার্ডল পার হতে হয় না। তবে মানে আসার কথা এটা বলবো যে এখন অনেক প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু মহিলারা চলে আসেন তাদের এই কমপ্লেনটা নিয়ে, এবং আমি মনে করি যে পরিবারগুলো এখন অনেক বেশি সাপোর্টিভ হয়েছে, এবং যখন এসে পৌঁছে যান একটা সেন্টারে, যে কোনো সেন্টারই বলেন, আমাদের কেয়ারএসের যে ব্রেস্ট কেয়ার ইউনিটটা আছে সেখানে পৌঁছে গেলে তো ডেফিনেটলি এর পরবর্তী ধাপগুলো শুরু হয়ে যায় এবং একটা ডায়াগনোসিস হয়। যেরকম বলছিলাম, একদিকে তো ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট, আরেক পাশে এই যে ছোট ব্রেস্টের অ্যাবসেন্স, বড় ব্রেস্টের ঝুলে যাওয়া, অনেকগুলি আছে যেগুলির কারণে ইভেন একটা পরিবারও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো ওগুলোকে অ্যাড্রেস করার মতো যথেষ্ট সক্ষমতা আমাদের সেন্টারটার আছে। অর্থাৎ আমরা তো বলতে পারি যে ইউনাইটেড কেয়ারেসের ব্রেস্ট কেয়ার সেন্টারে শুধুমাত্র স্ক্রিনিং নয়, এবং আপনি যে বিভিন্ন ধরনের রিকনস্ট্রাকশনের কথা বলছিলেন, সেই সাথে ব্রেস্ট লিফটিং এবং অগমেন্টেশনের ট্রিটমেন্টগুলো করা হয়ে থাকে। স্যার, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাইছি যে আমরা যদি 30 বছর আগের কথা চিন্তা করি, যেটা আমাদের দেশের এখন প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের যে সচেতনতা, এটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এখন। কারণ আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আজ থেকে ধরেন 40 বছর আগে, তখন আমরা ব্রেস্ট ক্যান্সার পেতাম সবসময় অ্যাডভান্স স্টেজ 4-এ,
এখন কিন্তু স্টেজ 1-এই 60 to 70% পেশেন্ট চলে আসে, কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকেই চলে আসে। এটা কিন্তু এটার পিছনে আমাদেরও কিন্তু একটা বিরাট প্লাস্টিক সার্জনের ভূমিকা আছে, কারণ আমরা সবসময় ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম চলমান ছিল আমাদের ইনস্টিটিউটে প্রফেসর রায়ান আওয়ালের নেতৃত্বে। আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে ছিলাম তখনও আমাদের ডিপার্টমেন্ট এটা করে গেছে আর কি। এবং আগের তুলনায় এখন কিন্তু আমরা দেখেছি যে এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে, ব্রেস্ট স্ক্রিনিং নিয়ে এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে বিভিন্ন দিবস পালন করা হয়, বিভিন্ন প্রচার প্রচারণামূলক কার্যক্রম কিন্তু পালন করা হচ্ছে, এবং এই জন্য কিন্তু মানুষ অনেকটাই সচেতন হয়েছে। ব্রেস্ট স্ক্রিনিং এবং ব্রেস্ট লিফটিং এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমি ডক্টর সাজ্জাদ স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে এখন তো মানুষ স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে গেছে। এই যে মানুষের যাদের ওভারওয়েট হয়েছে অথবা যারা ওবেসিটিতে ভুগছে, তারা কিন্তু ওজন কমানোর পাশাপাশি আরও একটু চেষ্টা করে থাকে যে বডিটাকে কীভাবে কন্ট্রোলিং করা যায়। এই সম্পর্কে আপনার কাছে একটু জানবো। অবেসিটি হচ্ছে একটা সিমটম না, এটা একটা রোগে পরিণত হয়ে গেছে এখন, কারণ এই অবেসিটি থাকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হচ্ছে। সুতরাং এই অবেসিটি একটা ডায়েটারি প্রবলেম বলতে পারেন, অথবা একটা হরমোনাল প্রবলেম বলতে পারেন, বিভিন্ন কারণে হতে পারে, অথবা বিহেভিয়ারাল প্রবলেম বলতে পারেন একটা, যে মানুষ যত মডার্ন হচ্ছে জামানা, মানুষের অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের ফাস্ট ফুড চলে আসতেছে, তারপরে দেখবেন যে মানুষের লাইফস্টাইলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এই অবেসিটি থেকে মুক্তি না পেলে আলটিমেটলি তাকে ডায়াবেটিস, থাইরয়েড, প্রেশার বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে হয়। তো প্রথম দিকে অবেসিটি ম্যানেজমেন্ট করার জন্য যে দুটো জিনিসের দরকার, একটা হচ্ছে ডায়েট আর একটা এক্সারসাইজ। সুতরাং এইটাতে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু এই ডায়েট এক্সারসাইজ, ডায়েট তো ডায়েটিশিয়ান দিবে, কিন্তু এরপরও কিন্তু সেই ডায়েট তারা মেনটেন করতে পারবে না, কারণ বডির ওয়েট তো অনেক বেশি এবং তার নিডও বেশি, এবং সে খাওয়ার জন্য উৎসাহিত হবে। এই জন্য প্রথম দিকে আমরা কিছু কাজ প্লাস্টিক সার্জন হিসাবে আমরা তাদের কিছু কাজ করে দিতে পারি, এটা হেল্প করার জন্য, যেন সে ডায়েটটা কন্ট্রোল করতে পারে আর বডিটা একটু এক্সারসাইজের জন্য ফিট করতে পারে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে ইউনাইটেড কেয়ারসের ওয়েট ম্যানেজমেন্ট সেন্টারে একটা টিমের মাধ্যমে সেই ওয়েট ম্যানেজমেন্ট এবং তার বডি কন্ট্রোলিং এর প্রসেসটি করা হয়ে থাকে। অবেসিটি কন্ট্রোল সেন্টার আছে ওখানে, একটা অবেসিটি ম্যানেজমেন্ট সেন্টার। এটার মধ্যে একটা গ্রুপ মানে আছে যারা এটাতে কাজ করে, তার মধ্যে ডায়েটিশিয়ান আছে, ফিজিক্যাল এক্সারসাইজ আছে। এর পরে যে জিনিসটা হয়, তার ওজন যখন কমে যাবে তখন এই লাইপোসাকশন বলতে একটা মানুষের ধারণা আছে যে লাইপোসাকশন করে ওজন কমাই দেবে, আসলে তা না। লাইপোসাকশন হচ্ছে শরীরে যেই জায়গায় ফ্যাট বেশি জমে আছে একটা নির্দিষ্ট জায়গায়, যেমন ডবল চিন, বগলের কাছে ফ্যাট, ব্রেস্টের কাছে কিছু ফ্যাট, তলপেটে কিছু ফ্যাট জমে আছে, এগুলো লাইপোসাকশন করে নিয়ে আসতে পারবেন। কিন্তু অ্যাজ এ হোল একটা অবেস গোটা শরীরে তার ফ্যাট, লাইপোসাকশন এখানে ইফেক্টিভ না। তলপেটে ফ্যাট জমে থাকে, যদি পেটটা ফেস্টনের মতন হয়ে যায়, হয়তো আমরা অ্যাবডোমিনাল প্লাস্টিক করে পেটের চর্বি এবং চামড়াটাকে কমিয়ে দিয়ে পেটটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। কিন্তু তাকে ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে ওজন কমাতে হবে, এইটা হচ্ছে মেইন। একটা বড় ধরনের অপারেশন আছে বেরিয়াট্রিক সার্জারি একটা আছে। এই বেরিয়াট্রিক সার্জারিটা আমাদের দেশে প্র্যাকটিস কম হয়, পাকস্থলীর আয়তনটা কমিয়ে দেওয়া হয়। এটা বেসিক্যালি কিন্তু বেরিয়াট্রিক সার্জনরা এটা করে। বেরিয়াট্রিক সার্জন কারা? এরা হচ্ছে জেনারেল সার্জন, ল্যাপারোস্কোপিক সার্জন, অথবা এর মধ্যে প্লাস্টিক সার্জনেরও কাজ আছে। কিন্তু বেরিয়াট্রিক সার্জারি বলেন আর যাই করেন, ওজন যখন কমে যাবে তখন তো স্কিন ল্যাক্স হয়ে যাবে, তখন বডি কন্ট্রোলিংয়ের সময় প্লাস্টিক সার্জনদের একটা বড় কাজ থাকে। যেমন ধরেন ব্রেস্ট লিপ তখনও লাগে, চর্বি কমে গেলে একটু শেকিং হয়ে যায়, ফেস লিপ লাগে, তারপরে থাই লিপ লাগে, এবং সব দিকে তার বডিটাকে টান টান করার জন্য তখন সিকোয়েন্সিয়াল এই মানে বডির টাইটেনিং অপারেশনগুলো ধীরে ধীরে করতে হয়। ব্রেস্ট কেয়ার সেন্টার নিয়ে আরেকটু কথা বলতে চাই যে যাদের ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, ব্রেস্ট ক্যান্সারের পরবর্তী সময়টাতে রেডিওথেরাপি, কেমোথেরাপি বা সার্জারির পরে কিন্তু কিছুটা রিকনস্ট্রাকশনের দরকার হয়। সে সম্পর্কে একটু জানতে চাই যে ইউনাইটেড কেয়ারস এই ধরনের সার্ভিসটুকু কত স্মুথলি দিয়ে থাকে। আপনি যে ব্রেস্ট রিকনস্ট্রাকশনের কথা বলছেন, আমরা যেহেতু মোর অন দ্য কনজারভেটিভ সাইড, আমরা ব্রেস্ট কনজারভেশনের দিকে বেশি ঝুঁকে পড়েছি, যদি এটা আর্লি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্র আছে যখন আসলে ম্যাস্টেক্টমিটাকে এড়ানো যায় না, সেই ক্ষেত্রে আমরা বলি দ্যাট ইজ এ টোটাল ব্রেস্ট রিকনস্ট্রাকশন, যেটা যখন ব্রেস্ট ফেলে দেওয়া হচ্ছে সেই সময়ও করা সম্ভব, যেটাকে আমরা বলি ইমিডিয়েট ব্রেস্ট রিকনস্ট্রাকশন, অথবা পুরো ট্রিটমেন্ট প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পরে ওটা হচ্ছে ডিলেড ব্রেস্ট রিকনস্ট্রাকশন, সেটা হচ্ছে টোটাল ব্রেস্ট। আর যখন ব্রেস্ট ক্যান্সার আমরা আর্লি হ্যান্ডেল করতে পারি, তখন
ব্রেস্টের যে অংশটুকুতে টিউমার থাকে সেটুকু একটা অঙ্কোলজিক্যাল সেফটি মেনটেন করে ফেলে দেওয়া এবং তারপরে ওই ব্রেস্টটাকে অপোজিট ব্রেস্টের সাথে সিমেট্রি করে একটা রিশেপিং করা, যেটাকে আমরা বলি অঙ্কোপ্লাস্টি। এবং আচ্ছা। দুটো সার্ভিসই আমাদের এই সেন্টার থেকে দেওয়া সম্ভব এবং দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে আপনি রিশেপিং এর কথা বললেন এবং রিকনস্ট্রাকশনের কথা বললেন, সেটিকে আসলে ডিপেন্ড করে যে সেই রোগীটির বর্তমান অবস্থা, অর্থাৎ রোগের কন্ডিশনটা কোন পর্যায়ে রয়েছে সেটির উপর ডিপেন্ড করে। সেটা তো ঠিকই যে স্টেজ করি আমরা, যে স্টেজ 1 স্টেজ 2 কে আমরা আচ্ছা। আর্লি ব্রেস্ট ক্যান্সার বলি, স্টেজ 3 স্টেজ 4 কে আমরা বলি একটু অ্যাডভান্স স্টেজ, যেখানে স্টেজ 4টা আসলে মেটাস্ট্যাটিক। তো যেটা হয় যে এখন আসলে কেমোথেরাপি এই প্রসিডিওর বা টার্গেটেড থেরাপি এত ডেভেলপ করে গেছে যে অনেক সময় ডাউন স্টেজিং ইজ পসিবল, স্পেশালি ফ্রম স্টেজ 3 টু স্টেজ 2 এটা করা সম্ভব। সেই সমস্ত ক্ষেত্রে যেটা হয় যে আগে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে দেওয়া হয়, দেওয়ার পরে দেখা যায় একটা টিউমার সাইজ যার 5 সেন্টিমিটার সাইজ ছিল সেটা কমে 1 সেন্টিমিটার, অনেক সময় এটা সম্পূর্ণভাবে ভ্যানিশও হয়ে যায়, সেটাও হয়। মানে ইট ইজ সো মাচ টার্গেটেড এবং এত বেশি ডেভেলপ করে গেছে কেমোথেরাপিগুলো। আচ্ছা। তো যখন এটা ডাউন স্টেজ হয়ে স্টেজ 2তে আসে তখন আমরা কিন্তু এটাকে স্টেজ 2 হিসাবে ট্রিট করি। সুতরাং আর যদি মানে স্টেজ 4 এর কথা বলি তখন তো ডেফিনেটলি প্রগনোসিস ইজ স্টেজ 4 এর জন্য একেবারেই ডিফারেন্ট। আচ্ছা, অর্থাৎ স্টেজিং অনুযায়ী আপনারা ডিসিশন নিয়ে থাকেন। তারপরেও কোয়ালিটি অফ লাইফ বলে একটা কথা আছে, স্টেজ 4 এ গিয়েও যদি কেউ চায় যে তার ব্রেস্টটা ফেলে দেওয়ার পরে তার জন্য একটা রিকনস্ট্রাকশন দরকার টু মেনটেইন হার কোয়ালিটি অফ লাইফ, সেটাও কিন্তু আমরা অফার করতে পারি যদি ইফ পেশেন্ট ওয়ান্টস, না পেশেন্ট যদি চায়। বাহ, খুব চমৎকার। আমি এখন ডক্টর আবুল কালাম স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে দেশের স্বাস্থ্যসেবা খাতে ইউনাইটেড হেলথ কেয়ারের ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? এটা একটা বড় বিস্তৃত কোশ্চেন। ডেফিনেটলি এটা আমি মনে করি যে দেশে যতগুলো এরকম কর্পোরেট সিস্টেমস আছে বা কর্পোরেট আছে আমাদের সবারই এটা নিয়ে চিন্তা করা উচিত। কারণ আপনাদের 18 কোটি লোকের দেশ বাংলাদেশ, 1% লোক যদি আমাদের দেশে অসুস্থ হয় তাহলে আপনার প্রায় 18 লক্ষ রুগী। 18 লক্ষ রুগীর জন্য আমাদের সরকারি বেসরকারি মিলে এই পর্যায়ে আছে মাত্র 1.5 লক্ষ থেকে 2 লক্ষ বেড মাত্র আছে। তার মানে আমাদের 16 লক্ষ রুগীর জন্য কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নেই এবং সেই অনুযায়ী কিন্তু আমরা স্পেশালিস্টও নাই। এখন আমাদের দেশে যদিও বলে যে 1 লক্ষ রুগীর জন্য আমাদের একজন স্পেশালিস্ট, কিন্তু বাস্তবে এটা আরও অনেক বেশি, মেবি দ্যাট মানে 5 লক্ষ লোকের জন্য একজন স্পেশালিস্ট। তার জন্য দেখবেন যে রুগীদের অনেক লং কিউতে অপেক্ষা করতে হয়। সেই জন্যই কিন্তু দেশের রুগীরা বিদেশে যায়, কারণ মানুষের কাছে মানুষের জীবনটাই সবচেয়ে প্রিয়। তো সেই জন্য মানুষ আমাদের অন্যান্য কর্পোরেট সিস্টেমের মধ্যে তারা যেমন ব্যবসা বিস্তৃত করছে, আমি মনে করি হেলথ সেক্টরও তাদের সবার এগিয়ে আসা উচিত। আচ্ছা। তো ইউনাইটেড হেলথ কেয়ার সিস্টেম সেই লক্ষ্যে আমার মনে এগিয়ে যাচ্ছে, যে জন্য তারা ইউনাইটেড মেডিকেল কলেজ করেছে, মেডিকেল কলেজ হসপিটাল করেছে, ধানমন্ডির মতো জায়গাতে একটা ইউনাইটেড কেয়ারেস প্লাস্টিক সার্জারি সেন্টার করেছে। তো আমার মনে হয় যে ওদের ভবিষ্যৎ কর্মপন্থা এবং আমাদের ইচ্ছা আছে আমরা 3 জন যতদিন আল্লাহ তাআলা হায়াতে কুলায় এবং আমরা রোগীদের সেবা দিতে পারি, যে এই মানে এই আমাদের কেয়ারেস সেন্টারটাকে আমরা ভবিষ্যতে একটা বড় সেন্টারে রূপান্তরিত করার ইচ্ছা আছে। এটা আমাদের প্রত্যাশা এবং এই মুহূর্তে আমরা 3 জন মিলে এটাই চেষ্টা করব যাতে এটাকে একটা সাকসেসফুল প্লাস্টিক সার্জারি সেন্টার হিসেবে দেশে প্রতিষ্ঠিত হয়ে শুধুমাত্র রোগীদের সেবা দিবে না, জুনিয়র প্লাস্টিক সার্জনদেরকে যাতে ট্রেনিং দিতে পারে, মানে টেকনোলজি শেখাতে পারে এবং যাতে আরও নতুন নতুন এক্সপার্টিস তৈরি হয়। কারণ আপনি দেখেন একজন মানুষ MS বা FCPS পাস করা মানে কিন্তু সে ফুল সার্জন হয়ে যায় না। মানে প্লাস্টিক সার্জারি যে ব্যক্তি তার হয়তো তার 30 বা 40 বা 50% নলেজ অ্যাকোয়ার করে, কিন্তু রেস্ট 50% যে উই হ্যাভ গট এ ম্যাচিউর এক্সপার্টিস অ্যান্ড আমাদের একটা বিশাল বড় অভিজ্ঞতা আছে যেটা বইপত্রে লেখা থাকে না। হ্যাঁ, এই অভিজ্ঞতাটা দিয়ে আমরা ওদেরকে সাহায্য করতে চাই। দেশের প্লাস্টিক সার্জারি এডুকেশনকে আরও বিস্তৃত পথে নিয়ে যেতে চাই। এটাই হলো আমাদের প্লাস্টিক সার্জারি কেয়ারেস সেন্টারের সাথে প্লাস্টিক সার্জারি একাডেমিয়ার একটা উদ্দেশ্য। আচ্ছা, এই যে আপনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন এবং সেই সাথে বললেন যে ইউনাইটেড হেলথ কেয়ারের আরও কী ধরনের পরিকল্পনা রয়েছে, দেশের স্বাস্থ্য খাতে কী কী পরিবর্তন করতে পারলে দেশের মানুষের সেবাটাকে আরও সুনিশ্চিত করা যায়, সেই বিষয়ে আরও বিস্তারিত আপনার কাছে জানবো, আপনাদের 3 জনের কাছ থেকে জানার চেষ্টা করব। আরেকটু আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে এখানে স্বাস্থ্যসেবার কিন্তু বিশাল একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকাগুলো আসলে কী কী বা কীভাবে এটার সংস্কারটা আসলে করা যেতে পারে?
অ্যাকচুয়ালি স্বাস্থ্য খাতের দুইটা বেসিক দিক আছে, একটা হলো স্বাস্থ্য সেবা, একটা স্বাস্থ্য শিক্ষা। তো ইউনাইটেড হেলথ কেয়ার সিস্টেমস এখন কিন্তু স্বাস্থ্য শিক্ষাতে এগিয়ে আসছে, স্বাস্থ্য সেবাতে এগিয়ে আসছে। সুতরাং এইটা যেটা মানে আরও বিস্তৃত, যেমন আমরা বলতে পারি যে দুইটা একটা সেন্টার না করে আরও অনেকগুলো সেন্টার করতে পারে। যেমন ইন্ডিয়াতে যদি আমরা ভারতের দিকে তাকাই, টাটা মেমোরিয়াল সেন্টার একটা বড় সেন্টার আছে কলকাতাতে, কিন্তু ওভারঅল থ্রু আউট দ্য ইন্ডিয়াতে কিন্তু তাদের অনেকগুলো স্যাটেলাইট সেন্টার আছে। তো ইউনাইটেড হেলথ কেয়ার সিস্টেম যেটা করতে পারে ভবিষ্যতে, আমি মনে করি তাদের প্রত্যাশাও আছে সেই ধরনের, যে এই ধরনের আরও কিছু মেডিকেল কলেজ এবং স্যাটেলাইট সেন্টার করা, বিভিন্ন অ্যাটলিস্ট বিভাগীয় হেডকোয়ার্টারগুলোতে। হ্যাঁ, আমাদের যেমন 7টা বিভাগ বা 8টা বিভাগ আছে, 8টা বিভাগের যদি 8টা সেন্টার করা যায়, এরকম প্লাস্টিক সার্জারি সেন্টার করা যায়, তাহলে আমরা প্রত্যন্ত অঞ্চলের লোকদেরকে আরও বেশি স্বাস্থ্যসেবা দিতে পারবে। হ্যাঁ, আরও বেশি মানুষ সুযোগ সুবিধা পাবে এবং ডেফিনেটলি অনেক অ্যাফোর্ডেবল কস্ট। কারণ একজন মানুষ রংপুর থেকে যদি ঢাকা আসে, তার চিকিৎসা নিতে যেইটুকু খরচ হয়, আসা যাওয়া তার থাকাতেও কিন্তু তার চেয়ে বেশি টাকা খরচ হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, তো এই যদি বিভাগ থেকে যদি বিভাগীয় হেডকোয়ার্টার থেকে যদি আমরা এই স্বাস্থ্যসেবাটা দিতে পারি, তাহলে রুগীরাদের অনেক কিন্তু আপনার স্বাচ্ছন্দ্য এবং আপনার অনেক সুলভ মূল্যে এই সেবাটা নিতে পারবে, এটা করতে পারে। ডক্টর সুমি ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই যে ইউনাইটেড কেয়ারএস এবং ইউনাইটেড মেডিকেল কলেজ নিয়ে আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, ছোট্ট করে জানতে চাই। আচ্ছা, আমরা তো আসলে অ্যাজ প্লাস্টিক সার্জনস আমরা চাই যে প্লাস্টিক সার্জারি এই যে বিশাল ডাইমেনশন, অনেকগুলি ক্ষেত্রে আমাদের কাজ করার স্কোপ আছে এবং আমাদের মানে যারা এই সেবা গ্রহীতা হতে পারে সেরকম জনগণের সংখ্যাও কিন্তু নেহাত কম না। সুতরাং এই যে ছড়িয়ে দেওয়া স্বাস্থ্য সেবাটা বিশেষায়িত স্বাস্থ্যসেবাকে যদি আমরা ছড়িয়ে দিতে চাই, তাহলে এই স্যাটেলাইট সেন্টারটার ভূমিকা অনেক বেশি। এবং আমরা অ্যাট দ্য সেম টাইম যেটা চেয়েছি যে বেসরকারি খাতেও কিন্তু আমাদের অনেকজন প্লাস্টিক সার্জন আছেন যারা হয়তো বিভিন্ন জায়গায় এখন কাজ করছেন, কিন্তু আমরা যদি একটা আমব্রেলার নিচে তাদেরকে আনতে পারি, তাহলে অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি অফ সার্ভিস সেটাও অনেকখানি উন্নত হবে, এটাই মনে করি। তো সেই হিসেবে তো ডেফিনেটলি ইউনাইটেড কেয়ারএস সেন্টার এবং অ্যাজ এ হোল ইউনাইটেড গ্রুপের অনেক কি বলবো দায়িত্ব রয়ে গেছে এবং দায়িত্ব আশা করি ওনারা সেই বিষয়টায় সচেষ্ট হবেন। ডক্টর সাজ্জাদ স্যার, আপনার কাছেও জানতে চাই একই বিষয়। এখন আমি শুধু একটা জিনিস বলতে চাই যে এই যে ইউনাইটেড হেলথ কেয়ার সিস্টেম ওনারা যে সেবাটা দিতে পারে, সেই সেবার মধ্যে যে জিনিসটা বড় হচ্ছে যে ব্যক্তিটা বড় করতে হবে এবং বিভিন্ন ফোকাল পয়েন্ট করতে হবে। মানুষ যে সেবা নেয়, আমাদের কিন্তু চিকিৎসা কিন্তু একটু জটিল চিকিৎসা হলে কিন্তু ঢাকামুখী, এবং তাদেরকে ওরিয়েন্টেশন করতে হবে এবং তাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে। কীভাবে রিহ্যাবিলিটেট করতে হবে, এটা অর্থনৈতিক বান্ধব হতে হবে, মানে মানুষের সীমার মধ্যে রাখতে হবে যেন মানুষ এই টাকায় এই সেবা নিতে পারে, তাই না? এবং এটাও সত্য কথা যে এরকম একটা সেবা দিতে গেলে খরচ আছে, কিন্তু তার মধ্যেও রুগীদেরকে এই জিনিসটা বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটটাকে চিন্তা করে এই অসহায় গরিব রুগীদেরকেও সহ সেবা দিতে গেলে এই জিনিসটাকে একটু বান্ধব হতে হবে, অর্থনৈতিক বান্ধব যদি হওয়া যায়, আর এগুলো যদি এক্সপানশন করা যায়। আর একটা জিনিস যেটা বারবার বলছি আমরা, যে আমাদের সেন্টার নাই, এই সেন্টার ডেভেলপ করতে হবে। প্রাইভেট মেডিকেল কলেজে এখনও সেন্টার নাই, যেহেতু ইউনাইটেড সেখানে সেন্টারগুলো থাকলেও কিন্তু মানসম্মত চিকিৎসাগুলো কিন্তু দেওয়া হবে। আগে তো সেন্টার হতে হবে, তারপরে মানসম্মত। কিন্তু সেন্টারেই যখন নয়, মানসম্মত কোথায়? প্লাস্টিক সার্জারি যখন হয়েছিল তখন তো বলেছিল এই বাংলাদেশে প্লাস্টিক সার্জারি কোনো দরকার নেই, এরকম কথাও বলা হয়েছিল। কিন্তু আজ কি দাঁড়াইছে? প্লাস্টিক সার্জারি ছাড়া চলতে পারে না, তাই না? বলতে গেলে একটা বড় অ্যাক্সিডেন্ট, বার্ন, এগুলোর সময় প্লাস্টিক সার্জন লাগছে, এটা তো আগে অনুভব করতে পারে নাই কেউ, তাই না? সেরকম এখন এটা করতে হবে, সেন্টারগুলোকে বড় করতে হবে এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে বড়সড় একটা প্লাস্টিক সার্জারি সেন্টার করতে হবে সেখানে। অর্থাৎ আপনারা ইউনাইটেড কেয়ারএস যে সার্ভিসগুলো দিচ্ছে, সেক্ষেত্রে যদি বড় পরিসরে কোনো ট্রিটমেন্টের দরকার হয়, সেক্ষেত্রে আপনারা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে অনেক বড় সাপোর্ট দিচ্ছে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মেডিক্স সিগনেচার ক্লিনিক্স প্রেজেন্স আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।